ব্রহ্মপুত্রের পাড়ের ঐতিহ্যের নগরী, শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহের থেকে আজকে আমরা যুক্ত হয়েছি ভোটারের ইশতেহারে। আমাদের সাথে আজকে ময়মনসিংহের বেশ কয়েকজন অতিথি যুক্ত হয়েছেন। আমি প্রথমেই তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার, এবং আমার বাম পাশে আছেন ময়মনসিংহ মহানগর জামাতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, এবং আমাদের সর্বডানে আছেন মোহাম্মদ ইকরাম এলাহি খান সাজ, সমন্বয়ক এনসিপি ময়মনসিংহ, এবং আমার সর্ববামে আছেন আলী ইউসুফ, সম্পাদক সুজন সুশাসনের জন্য নাগরিক ময়মনসিংহ মহানগর শাখা। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভোটারের যে ইশতেহার সেটি শুরু করছি। আমি বলতে চাই যে এই ময়মনসিংহ নগরী প্রায় ২৫০ বছরের পুরনো প্রাচীন ঐতিহ্যের একটি নগরী। এটি শিক্ষা এবং সংস্কৃতির নগরী হিসেবেও পরিচিত। আজকে আমরা এখানে ভোটারের ইশতেহারে যুক্ত হয়েছি। আমরা এই এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং ভোটের যে পরিস্থিতি, এই বিষয়গুলোই আমরা জানবো। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সদস্য সচিব রুকনুজ্জামান সরকার। আমি আপনার কাছে একটু জানতে চাইব যে একটি ঐতিহ্যের নগরী ময়মনসিংহ, পুরনো জেলা, এবং পুরনো জেলা হিসাবে এই অঞ্চলের আসলে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল বিভিন্ন ক্ষেত্রে, অবকাঠামোগত, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়নের কথা ছিল, আসলে সেই উন্নয়ন কতটুকু হয়েছে, বা আগামীতে যদি আপনারা সরকার গঠন করতে পারেন এই এলাকার উন্নয়নের জন্য কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিবেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ঐতিহ্যবাহী এই শিক্ষানগরী ময়মনসিংহ, সংস্কৃতির নগরী ময়মনসিংহ গত ১৭ বছরে উন্নতি তো হয়নি, বরং ময়মনসিংহে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল ২০০৪ সালে, বেগম খালেদা উদ্বোধন করেছিল। সেটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০০০ বেডের আমাদের সময় এক্সটেনশন হয়েছিল, এটি ৫০০ বেড হওয়ার পরে বাকি ৫০০ বেড বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মনে করি এটি শিক্ষানগরী হিসেবে এটা এই বৃহত্তর ময়মনসিংহের একটি কেন্দ্রস্থল। আমরা মনে করি আগামী দিনে যদি আমাদেরকে জনগণ দায়িত্ব দেয়, জনাব তারেক রহমান যদি রাষ্ট্রের দায়িত্ব পান, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজকে ১০০০ থেকে ২০০০ সিট বাড়িয়ে মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হবে, এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয় এখানে থাকতে হবে, যেখানে সকল সাবজেক্টের এই এলাকার লোকজন এখানে পড়ালেখা করতে পারবে। এবং আপনি দেখেছেন এই যে আমার ডান দিকে যে ব্রহ্মপুত্র নদীর পার, আজকে ব্রহ্মপুত্র নদী প্রায় শুকিয়ে গেছে। এটি আমাদের ঐতিহ্য, এবং ওই পারের আমাদের একটি বিশাল জনগোষ্ঠী আজকে অন্ধকারে আছে। আমরা মনে করি জনাব তারেক রহমান যদি দায়িত্ব পায়, আমরা ওই অনগ্রসর মানুষগুলোকে আমরা মূল স্রোতের সঙ্গে মিশিয়ে চরাঞ্চলকেও এখানে বিভিন্ন ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের মাধ্যমে আমরা মূল স্রোতের সঙ্গে একসঙ্গে করতে পারবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম বিএনপি সদস্য সচিব বলছিলেন যে চরাঞ্চলের মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসবেন। আমি একটু জামাত নেতা শহীদুল্লাহ কায়সার, আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আসলে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের কথা বলছিলেন, সামনে যদি আপনারাও ক্ষমতায় আসতে পারেন, এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে বা অবকাঠামো ক্ষেত্রে আমরা জানি যে রাস্তাঘাটের খুবই দুরবস্থা, এগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা কামরুল হাসান ইমরুল সাহেবের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করেছি। ময়মনসিংহ হচ্ছে শিক্ষা নগরী, তো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ক্ষেত্রে ময়মনসিংহ বহুদিন ধরে পিছিয়ে আছে। এখানে ময়মনসিংহ জেলা সদর হওয়ার পরেও জেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে নেই। আমরা ইশতেহারে উল্লেখ করেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, জনগণের মতামতের ভিত্তিতে আমরা ময়মনসিংহ জেলা সদরে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করব, এবং এসকে হাসপাতাল, যেটা কলের হাসপাতাল, সেই হাসপাতালকে আমরা সমৃদ্ধ করে এখানে আরও একাধিক বিষয় আমরা সন্নিবেশন করে এই হাসপাতালকে আমরা জনগণের যে উন্মুক্ত করে দেব। এছাড়া রাস্তাঘাটে বেহাল দশা, ময়মনসিংহ সদরের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে রাস্তাঘাট ভঙ্গুর অবস্থায় আছে। বিগত ১৭ বছর রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয় না, লুটপাট হয়েছে শুধু। আমরা চরাঞ্চল সহ সমগ্র সদরের সকল রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা পর্যাপ্ত চেষ্টা করব, এবং চরাঞ্চলের মানুষের জানেন যে প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ করা, সেখানে কৃষকদের জন্য কোনো কোল্ড স্টোরেজ নেই, তারা তাদের ফসলের সময় ন্যায্য মূল্য পায় না। তাদের ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্যে আমরা ওই সমস্ত চরাঞ্চল এলাকায় আমরা কোল্ড স্টোরেজ স্থাপন করে তারা যাতে ন্যায্য মূল্য। আমরা শুনছিলাম চরাঞ্চলের কৃষকদের জন্য আপনারা কোল্ড স্টোরেজের কথা বলছেন। আমি একটু এনসিপি নেতা একরাম এলাহি খানের কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনারা 11 দলীয় জোটে আছেন। আমরা জানি যে আপনাদের ময়মনসিংহে আপনাদের একজন প্রার্থী আছেন যিনি ভালুকা থেকে নির্বাচন করছেন। তো এই অঞ্চলের উন্নয়নের জন্য আসলে আপনারা কি করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা 11 দলীয় জোটে এনসিপি যুক্ত আছি। আমরা 30টা সিটে করছি, ইলেকশন করছি। তো আজকে আমাদের ময়মনসিংহের কথা যদি বলতে চাই, আর আমাদের সামগ্রিক এই ময়মনসিংহ, তো এটা তো শিক্ষানগরী অতি আদি থেকে। তো আমরা চাচ্ছি যে শিক্ষানগরী হিসাবে যে পরিমাণ মানুষ এখানে আসে, ওই ধরনের আরও আমাদের শিক্ষানগরীগুলিকে আরও বড় করতে হবে। আপনার স্বাস্থ্যকেন্দ্র যেগুলি আমাদের হসপিটাল আছে, এখানে তো 1000 সিট মানে এটা খুবই অপ্রতুল। এটা তিন ডাবল করা উচিত। আমরা আমাদের দল যাতে করতে পারে, আমরা এই বিষয়ে সবসময় সজাগ থাকব। ভালুকা একটা আমাদের শিল্পনগরী, এখানে আমাদের ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন ডক্টর জাহিদ সাহেব। আমরা আশা করি উনি পাশ করে সংসদে গিয়ে আমাদের এই যে শিল্পনগরীর সুন্দর ব্যবস্থা করবেন, এবং যাতে শিল্পনগরীর মতো হয়, ওইখানে শ্রমিকের যাতে আবাসনের ব্যবস্থা হয়। আর সারা ময়মনসিংহের যদি কথা বলি, আমাদের সদরের কথা, এত বড় একটা বিভাগীয় শহর, সে তুলনায় সেই পাকিস্তান পিরিয়ডের পরে আমরা তেমন কিছু দেখি নাই। এরশাদ সাহেব একটা ব্রিজ করেছিলেন, এখন একটা আর্চ ব্রিজ হচ্ছে, একটা কলেজ হয়েছিল ইঞ্জিনিয়ারিং আমাদের পাশের। আমাদের বিএনপির নেতা বললেন এটা ঠিকমতো চলতেছে না। এই বিষয়গুলো যাতে সুশৃঙ্খলভাবে, এবং চাঁদাবাজি, অনিয়ম, রাস্তার মধ্যে সারাদিন হকার, মানুষের জীবন দুর্বিষহ, এই একটা জায়গায় আমরা আজকে নদী খনন চলতেছে, এখানেও হয়তো লুটপাট হচ্ছে। এত বড় একটা নদী আমরা ছোট থেকে দেখি, কিন্তু এটাকে এখন শুধু বর্ষা সিজন ছাড়া তেমন কিছু দেখা যায় না, যে আমরা নদীর চরে বসে আছি। ধন্যবাদ। আমরা আসবো আবারও আপনার Thank you, কাছে। thank আমি you. একটু আমার ডান Thank you. পাশে যেতে চাই, সুজন সম্পাদক আলী ইউসুফ আপনার কাছে। আমি একটু যদি আপনার কাছে বলি যে ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে প্রধান চালিকা শক্তি ময়মনসিংহ শহর। আমরা দেখি যে যানজটের কারণে কিন্তু এখানকার উন্নয়ন এবং জীবনযাত্রা থমকে যায়, এবং অপ্রশস্ত রাস্তাঘাট বা এখানে অতিথিরা যা বললেন উন্নয়নের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়ন করলে আসলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে, আপনার কি মনে হয়? সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আজকের যে মূল বিষয় ইশতেহার, যতবার নির্বাচন আসে ততবারই আমরা একটা ইশতেহার পাই এবং প্রতিশ্রুতি পাই, এবং যারাই নির্বাচিত হয়েছেন, যেই সব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছেন, তারা একটা ইশতেহার দিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, এবং বরাবরই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এই এলাকার উন্নয়নের জন্য সমন্বিতভাবে কোনো কাজ করেনি। সমস্যার কথা বলে শেষ করা যাবে না, সমস্যা ইতিমধ্যেই যেসব রাজনৈতিক দলের নেতারা বলেছেন তারা বলে ফেলেছেন। আমরা একজন নির্বাচিত জনপ্রতিনিধির দিকে তাকিয়ে থাকি। আমরা সমন্বিতভাবে, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে কোনো পরিকল্পনা করতে পারি না। এই যে এখন আমরা নদীর যেখানে বসে আছি, এটা নদীতে বসে আছি, নদীর ওপর বসে আছি। নদীর দুই ধারে শহর হওয়ার কথা ছিল। এটিও দুর্নীতি এবং রাজনৈতিক রেশারেশির কারণে, অর্থনৈতিক লেনদেনের হিসাবের কারণে এটি বন্ধ হয়েছে। নদীটি খনন করার জন্য 1 কোটি 2 কোটি টাকা, 100 কোটি না, হাজার কোটি টাকা এখানে লোপাট হয়েছে। এই যে টাকাগুলো জনগণের টাকা, সেই টাকাগুলো কোথায় গেল কারো হিসেব নেই। এই যে আপনি যানজটের কথা বলেছেন, যানজট একটি শহরের সৌন্দর্য নির্ভর করে একটি সড়কের উপর। আমাদের শহরের সৌন্দর্য নষ্ট করেছে সড়কগুলো পরিকল্পিতভাবে হয়নি। সড়কের যানজটের একটি কারণ যেরকম যানজট, এরকম জনজট অতিরিক্ত। শহরটি ছোট হচ্ছে, অথচ শহরটি বড় হওয়ার কথা ছিল। পরিকল্পনা নেই। আমাদের শহরে একজন স্বপ্নবাজ মানুষ নেই। একজন স্বপ্নবাজ মানুষ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করত, এবং একজন অভিভাবক সুলভ একজন নেতা পেতাম, তাহলে আজকের এই ব্রহ্মপুত্র নদীর বুকে আমাদেরকে বসে কথা বলার কথা ছিল না। আমরা এইখানে স্রোত দ্বারা বয়ে যাওয়ার কথা ছিল। এইখানে যে টাকাগুলো লোপাট হয়েছে, সেই টাকাগুলোর হিসেব নেওয়ার এই মানুষগুলো নাই, অভিভাবক নাই। তো আমরা একজন স্বপ্নবাজ মানুষ চাই, এই শহরের অভিভাবক চাই। একজন যদি অভিভাবক, সৎ এবং যোগ্য মানুষ পাই, এতদিনই পাই নাই। যারা প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ধন্যবাদ। আপনি একজন স্বপ্নবাদ মানুষের কথা বলছিলেন, আমরা পরবর্তীতে স্বপ্নবাদ মানুষের কথাও আমরা শুনবো। দর্শক, আমরা যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। এই অঞ্চলের উন্নয়নের নানা দিক নিয়ে আমরা কথা শুনছিলাম অতিথিদের কাছ থেকে। এখন আমি একটু ভোটারদের কথা জানতে চাই। আমাদের সাথে বেশ কয়েকজন ভোটার যুক্ত হয়েছেন। আমাদের সাথে একজন নতুন ভোটার আছেন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে অতিথিদের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা।
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত প্রতিনিধি নারীর ক্ষমতায়ন, নারীর আর নিরাপত্তা নিশ্চিতকরণে কি কি কাজ করবেন সে বিষয়ে যদি আমাদের একটু ধারণা দিতেন, ধন্যবাদ। ধন্যবাদ। নারীর নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন, আমি আরেকজনের কাছ থেকে একটি প্রশ্ন নিতে চাই। অতিথিদের কাছে আপনার কোনো প্রশ্ন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ব্রহ্মপুত্রের তীরে বসে আছি। আমরা জানি এই ব্রহ্মপুত্রে ড্রেজিং করার জন্য বিগত কয়েক বছর যাবৎ কাজ করা হচ্ছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আগামীতে গণতান্ত্রিক সরকার আসলে আমরা কোনো দৃশ্যমান উন্নতি দেখতে পারবো কিনা। ধন্যবাদ। আমরা দুজন ভোটারের সাথে কথা বলছিলাম, আমি একটু আমার বাম পাশে যে ভোটাররা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলতে চাই। এখানে বেশ কয়েকজন আছেন, আমি একটু জানতে চাইবো যে এখানে অতিথিদের কাছে বা এই এলাকার উন্নয়ন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। ময়মনসিংহ হচ্ছে একটা বিভাগীয় শহর, কিন্তু এখানে আমরা বিভিন্ন সংকট এবং অভাব দেখতে পাই। যেমন হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে বেড সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে, এবং এইখানে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থার সংকট রয়েছে, এবং স্থানীয় কর্মসংস্থানের অভাব রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এসবের পিছনে সবচেয়ে বড় কারণ কোনটি? এটা কি বাজেটের কারণে হচ্ছে না, নাকি রাজনৈতিক ব্যক্তিদের সদিচ্ছার অভাব রয়েছে? ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিতে চাই। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে বলছিল যোগাযোগ ব্যবস্থার একটি সমস্যার কথা, তো এই এলাকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে অতিথিদের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা কি করা যায়? হ্যাঁ, আমরা ময়মনসিংহ বিভাগ পেয়েছি সত্য, কিন্তু এটা বিভাগের যে ফ্লেভার এটা আমরা পাচ্ছি না, বিশেষ করে রুটঘাটে। রাস্তাঘাটে বের হইলে দেখা যায় অটো, মানে এটা ভরপুর, মনে হয় যে এটা মাছির মতো অটো, কিন্তু অটো নিয়ে কোনো পরিকল্পনা হচ্ছে না। এটা মানে থানা লেভেলের ফ্লেভার, আমরা এটা চাই না। আরেকটা কথা হচ্ছে যে আমরা ঢাকা যে রেল লাইন যেটা আছে, রেলপথ, এটা আমরা চাচ্ছি ডাবল করার জন্য, কিন্তু এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের আমরা এই পর্যন্ত উদ্যোগী কোনো প্রোগ্রাম, আমরা প্ল্যান পরিকল্পনা দেখতেছি না। এই ব্যাপারে ধন্যবাদ। আমরা চারজনের কাছ থেকে প্রশ্ন নিলাম, তারা যে বিষয়টি বলছেন যে এই এলাকার উন্নয়নের যে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, সেই বিষয়ে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই, এবং তারা যেটি বলছিলেন যে এই এলাকার উন্নয়নে যেন সব রাজনৈতিক দল পদক্ষেপ নেয়, সেটি কিন্তু যারা ভোটার তারা চাচ্ছিলেন। আমি একটু শেষ 1 মিনিট করে একজনের কাছে যাব। আমি প্রথমেই যেতে চাই বিএনপি নেতা রুকনুজ্জামান সরকার, আপনার কাছে। নির্বাচন তো আসন্ন এবং প্রচারণা তুঙ্গে অবস্থান রয়েছে, এবং আমরা যতটুকু জানি যে আপনাদের প্রত্যেকটি আসনে প্রার্থী রয়েছে, এবং কিছু আসনে আপনাদের দলীয় স্বতন্ত্র প্রার্থী রয়েছে যারা দল থেকে বহিষ্কার হয়েছে। তো এটি কি আপনাদের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, বা সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো বাধা তৈরি করবে কিনা? আমরা মনে করি যারা বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এখানে একের অধিক প্রার্থী চাইবে, এটাই গণতন্ত্র। আমরা এই গণতন্ত্রের পথ রুদ্ধ করে দেই না, কিন্তু যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে যায় তাকে আপনি আর দলীয় প্রার্থী বলতে পারবেন না, সে স্বতন্ত্র প্রার্থী। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়াউর রহমান এবং তারেক রহমান ধানের শীষ মার্কার বাইরে ব্যক্তিগত কারো কোনো পুঁজি নেই। আমরা দল হিসাবে তো শক্তিশালী, বিশেষ করে আমাদের 25শে ডিসেম্বরে আমাদের নেতা জনাব তারেক রহমানের সারা বাংলাদেশ সফর এবং ময়মনসিংহ আগমন উপলক্ষে আমাদের যে জোয়ার বইছে, এই জোয়ারে ধানের শীষের ব্যাপক। আরেকটি জিনিস আমি বলে শেষ করব, আমরা কিছুদিন আগ পর্যন্ত শুনেছি যে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় যেভাবে আমাদের রাজনৈতিক প্রতিযোগীরা এতদিন যেভাবে ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছেন বা বলেছেন, আমরা মনে করি ইতিমধ্যে এটি ময়মনসিংহ মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করি যে তরুণ প্রজন্ম যারা নারীর অধিকার চায়, যারা চাকরি চায়, যারা এই প্রজন্মকে ধারণ করে, এই প্রজন্ম যারা তারেক রহমানের পক্ষে ধানের শীষকে রায় দিবে। ধন্যবাদ। তরুণ প্রজন্ম তারেক রহমানের পক্ষে রায় দিবে। আমি একটু জামাত নেতা আপনার কাছে একটু জানতে চাই যে এইখানে আপনাদের 11 দলীয় জোটের প্রার্থী রয়েছে, এবং আমরা জানি সারা বাংলাদেশের মধ্যে একমাত্র একটি আসন ময়মনসিংহ 6, যেখানে জামাতেরও বিদ্রোহী প্রার্থী আছে। তো এই ক্ষেত্রে আসলে ফলাফলে কোনো প্রভাব ফেলবে কিনা, বা সার্বিক নির্বাচন সুষ্ঠু করার জন্য কোনো বাধা তৈরি করবে কিনা, কি মনে হয় আপনার? 2024-এর পট পরিবর্তনের পরে সারা দেশের মানুষের মধ্যে একটা রাজনৈতিক পরিবর্তনের একটা আবহাওয়া তৈরি হয়েছে, একটা জোয়ার তৈরি হয়েছে, নতুনত্বের দিকে সবাই নতুন কিছু চাচ্ছে। তো আমাদের সিদ্ধান্তের বাইরে কোনো প্রার্থী নাই। ময়মনসিংহ ফুলবাড়িয়া যিনি আছেন, সংগঠন সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি প্রার্থী হয়েছেন, তাকে অলরেডি সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের এখানে দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ সেটা কোনো প্রভাব ফেলতে পারবে না বলে আমরা বিশ্বাস করছি। সারা দেশে আমাদের ময়মনসিংহ সদস্য সকল এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। নতুন প্রজন্ম এবং যারা আছে নতুন ভোটার, সবার মধ্যে এক নতুন আগ্রহ,
নতুনত্ব চাচ্ছে, তারা নতুন পরিবর্তনের পক্ষে তারা সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছে। 12 তারিখ তারা নতুনত্বের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। 12 তারিখ নতুনত্বের পক্ষে ভোট দেবেন জামাত নেতা বলছেন। আর আমি একটু এনসিপি নেতা একরাম এলাহি খান আপনার কাছে জানতে চাই যে আপনাদের একজন প্রার্থী আছে, জোটের প্রার্থী ভালুকায়, তো সেই প্রার্থীর অবস্থান আপনারা কিভাবে দেখছেন, বা 11 দলীয় জোটের নির্বাচনে ফলাফলের ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আমরা ময়মনসিংহে 11টা সিটের মধ্যে একটা সিট নিয়েছি, যেটা হলো ভালুকা। তো উনি একজন যোগ্য সৎ মানুষ এবং ইয়াং মানুষ। উনি সামনে এই যে প্রজন্ম 24-এর পরে সৃষ্টি হয়েছে, যারা এতদিন ভোট দিতে পারে নাই 17-18 বছর, নতুন প্রজন্ম অবশ্যই ভোট দিবে এবং নতুনরা নতুন কিছু চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে। সে পুরানা ধাঁচের রাজনীতি আর চাচ্ছে না। এইসব সার্বিক চিন্তা করে আমাদের দলটি মাত্র 1 বছরের, তো আমরা অন্য একটি দল যেটা সবচেয়ে প্রাচীন, ওনাদের সাথে জোট হয়ে ওনাদের সাথে মত মিলিয়ে আমরা আশা করতেছি আমাদের জোট সরকার গঠন করবে এবং আমরা দেশের মানুষের আশা পূরণ করব। এবং আমাদের যে প্রার্থী 4 আসনে আছেন, উনিও ইনশাল্লাহ জয়যুক্ত হবেন এবং দেশের জন্য কাজ করবেন, সবাই একসঙ্গে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমার বাম পাশে সুজন সম্পাদক ময়মনসিংহ মহানগর আলী ইউসুফ আপনার কাছে। সামনে যে 12 তারিখ নির্বাচন হবে, এখন যে নির্বাচনের পরিবেশ আছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, পাশাপাশি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সব মিলিয়ে আসলে 12 তারিখ নির্বাচন সুষ্ঠু করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা, বা কি করা উচিত বলে আপনি মনে করেন? 12 তারিখ নির্বাচনকে নিয়ে একজন সাধারণ ভোটার হিসাবে আমি শঙ্কিত। বিভিন্ন রাজনৈতিক দল একজন আরেকজনকে যে ধরনের আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন, আমরা এটা 24 জুলাইয়ের আন্দোলনের চেতনার থেকে এটা আমরা আশা করিনি। আমরা আশা করেছিলাম যে একটি সৌহার্দ্যপূর্ণভাবে একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটি ফলাফল আসবে। 12 তারিখ ঘটনা যাই ঘটুক, যেই পাশ করুক, যারাই পরাজিত করুক, একজন প্রার্থীর দিকে আমরা তাকিয়ে আছি না। একজন বিজয়ী হবেন, পরাজিত হবেন কয়েকজন, কিন্তু আমরা মনে করছি যে যিনি বিজয়ী হবেন তার দিকে তাকিয়ে না থেকে যারা পরাজিত হবেন কিংবা যারা রাজনৈতিক দল, প্রত্যেকে সম্মিলিতভাবে এই শহরটাকে গড়বেন। এই যে আমার পাশে জয়নুল আবেদিন সংগ্রহশালা, সব কিছুর ঊর্ধ্বে এই জয়নুলের শহর, জয়নুলের ছবির মতো যেন সুন্দর হয়। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যারা অতিথি আছেন তারা যে বিষয়টি বলছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে অংশগ্রহণ করেছেন, তারা সবাই আশাবাদী আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের প্রার্থী জয়লাভ করবেন এবং এই এলাকার উন্নয়নে তারা কার্যকর ভূমিকা রাখবেন, যেন এই 54 বছরের যে অবহেলিত ময়মনসিংহ সেটি যেন আর বলতে না হয় এবং আগামীতে যেন এটি মাথা তুলে দাঁড়ায় এবং উন্নয়ন যেন ছড়িয়ে পড়ে এই শহর থেকে গ্রামে। তো আজকে এই ছিল ভোটারের ইশতেহারে আমার কাছে। আমরা আগামীকাল ভোটের ইশতেহারের জন্য আমরা থাকবো টাঙ্গাইল। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।